ধন্যবাদ আপনাকে। আপনি জানেন সাম্প্রতিক ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হলো। সেই বৈঠকে একটি প্রশ্ন ছিল যেটি আপনি বললেন যে বাংলাদেশ প্রসঙ্গ আসার পর মোদিকে উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্প বললেন যে বাংলাদেশের বিষয়টি প্রাইম মিনিস্টার দেখবেন, অর্থাৎ নরেন্দ্র মোদি দেখবেন। আসলে কিন্তু ইন্ডিয়ার যে রাষ্ট্রযন্ত্র, তাদের যে আচার-আচরণ, তাদের যে চিন্তা চেতনা এবং তাদের যে নীতি, এই নীতিতে তারা অনেকদিন থেকে এটাই আশা করছিল যে আমেরিকা দক্ষিণ-পূর্ব এশিয়াতে যদি কোনো ডিসিশন মেক করে, তাইলে সেটা যেন ভারতের কনসার্নটা দেখে করা হয়। এটাই কিন্তু ওদের একমাত্র চাওয়া ছিল। ভারত কিন্তু চায় না আমেরিকা ডাইরেক্টলি এসে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কোনো রাষ্ট্রে, কোনো দেশে, কোনো নীতি বা কোনো একটা আইন প্রয়োগ করুক বা ইম্পোজ করুক। তারা চায় যে ইন্ডিয়া যেটা বলবে দক্ষিণ-পূর্ব এশিয়ার কোনো একটা বিষয়ে, সেই জিনিসটা যেন আমেরিকা অ্যাকসেপ্ট করে। আর এটাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প মেনে নিয়েছে আপাত দৃষ্টিতে। তার মানেটা কি দাঁড়াচ্ছে দেখেন, বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, এটা ঐতিহাসিক একটা সম্পর্ক। পাকিস্তান কিন্তু বাংলাদেশ সহ পূর্ব পাকিস্তানের যখন অংশ ছিল, এই পূর্ব পাকিস্তান অংশটাকে রক্ষা করার কোনো সম্ভাবনাই ছিল না কখনো। প্রাক ভারত উপমহাদেশের যদি আপনি আগের দিকে প্রথম দিকে যান, নেহেরু এবং গান্ধী পাকিস্তানের কায়েদে আজমের মধ্যে, জিন্নার মধ্যে একটা আলোচনা হয়েছিল। আলোচনাটা হয়েছিল এরকম যে বাংলা যেটা বেঙ্গল, এই বেঙ্গলটার কিন্তু ২ টা অংশ ছিল। পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা। এই ২ টা মিলেই কিন্তু বাংলা। পূর্ব বাংলা সরি, পশ্চিম বাংলা যেটা আছে এটাতেও কিন্তু ওই সময় ৫৪% মুসলমান ছিল। যেহেতু মুসলমানের সংখ্যাধিক্যের ভিত্তিতে পাকিস্তান এবং হিন্দুস্তান নির্ধারিত হবে, সেই ক্ষেত্রে কিন্তু কলকাতা সহ পুরা পশ্চিমবঙ্গ কিন্তু বাংলাদেশ অর্থাৎ পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল। তখন জিন্নার সাথে একটা ডিল হলো। ডিলটা কি? যে পাঞ্জাবের পশ্চিম পাঞ্জাব এবং পূর্ব পাঞ্জাব ভারতে নিবে আর পশ্চিম পাঞ্জাব পাকিস্তানকে ছেড়ে দিবে। ওই পশ্চিম পাঞ্জাবের বিনিময়ে ইন্ডিয়া পাবে হলো পশ্চিম বাংলা। এই পশ্চিম বাংলাটা, কারণ পাকিস্তানও জানতো যে এই বাংলাদেশ কোনোদিন পাকিস্তানের অংশ থাকবে না। সেই জন্য এই বাঙালিদেরকে পাকিস্তানিরা কিন্তু ওই স্বাধীনতার আগেই কিন্তু বাংলাদেশের অর্ধেক বিক্রি করে তারা ওই পশ্চিম পাঞ্জাবটা নিয়ে নিয়েছে। এই থেকে শুরু। তারপরে ইন্ডিয়া এরকম প্রভাবশালী একটা রাষ্ট্র, বাংলাদেশের ৩ দিক দিয়ে ঘেরা। আজকে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক যে কোনো বিষয়ে ইন্ডিয়ার যে একটা প্রভাব আছে, সেই প্রভাবটাকে অস্বীকার করার মতো কোনো জায়গায় নেই। আমরা চাই না বাইরের কোনো হস্তক্ষেপ। কিন্তু ইন্ডিয়া যে এত বড় একটা শক্তি, পৃথিবীর ১ থেকে ৫তম অর্থনীতির ভিতরে পড়ে, সামরিক দিক থেকে প্রথম ৫টির মধ্যে একটি পড়ে। আজকে বাংলাদেশে যারা বসে মনে করছে যে ইন্ডিয়ার ওই 7 সিস্টার দখল করে ফেলবে, আমাদের একটা বলছিল না? হুম, হুম। ৪ তারা দিনের ভেতরে দখল করবে। হ্যাঁ, এই যে অবস্থা, এর ফলে ইন্ডিয়া চিন্তা করে দেখলো যে আমাদের প্রতিবেশী হলেও তো সেই দেশ তো আফগানিস্তানের দিকে রওনা দিচ্ছে, সিরিয়ার আইএসের দিকে রওনা দিচ্ছে, এদেরকে থামাতে হবে। সেই জন্য ইন্ডিয়া আমেরিকার সাথে এই জিনিসটা করেছে। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমেরিকা কিন্তু রাশিয়াকে স্যাংশন দিয়েছিল। বলেছিল পৃথিবীর কোনো দেশ যেন রাশিয়া থেকে তেল না কিনে। ইন্ডিয়া কি তেল কিনা বন্ধ করেছিল? ইন্ডিয়া আমেরিকাকেও গুরুত্ব দেয় নাই। ইন্ডিয়ার নিজের ডিসিশনে অনড় ছিল এবং ব্যারেলের পর ব্যারেল, লক্ষ লক্ষ ব্যারেল তেল রাশিয়া থেকে কিনেছে। এখন বৈষয়িক কিন্তু পৃথিবীর কিন্তু ভারসাম্যটা কিন্তু এখন অন্যরকম হয়ে যাচ্ছে। কিরকম হয়ে যাচ্ছে দেখেন, সিরিয়া এই যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ, ওই যুদ্ধে ইউক্রেন রাজি হোক বা না হোক, ডোনাল্ড ট্রাম্প কিন্তু চাপিয়ে দিচ্ছে যে ইউক্রেনের এই যুদ্ধে সমঝোতা করতে হবে রাশিয়ার সাথে এবং রাশিয়াকে তার দেশের একটা অংশ দিয়ে। এদিক থেকে তিনি তার এই যে ন্যাটোতে যে আমেরিকার যে সম্পৃক্ততা, সেটা থেকে গুটিয়ে নিচ্ছে। জাতিসংঘের যে মানবাধিকার এইসব কমিশন, এইসব থেকে আমেরিকা অলরেডি নিজেকে উইথড্র করে নিছে। তার মানে কি দাঁড়াচ্ছে? রাশিয়া কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতেছে। ইন্ডিয়াও কিন্তু একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে দাঁড়ায় যাচ্ছে। এই অবস্থায় আমেরিকান বলয় যেখানে বাংলাদেশকে আর কোনো সেভাবে মনে করছে না যে তাদের এখানে প্রভাব বিস্তার করা দরকার, তাহলে আমরা এখন কার দিকে যাব? কোথায় যাব? বাংলাদেশের মতো ছোট দেশগুলোর কি অবস্থা হবে? এখন বাংলাদেশকে ওই ভারতের কথা চিন্তা করতে হবে। ভারত যেটা ভাববে বাংলাদেশে সেটাই ভবিষ্যতে হবে। কেন হবে? ওই যে
আমরা আমাদের যে অস্তিত্ব এটাকে বিলীন করে দিয়েছি, বিসর্জন দিয়েছি। যে দেশে অসাম্প্রদায়িক চেতনা ছিল সে দেশে এখন জঙ্গির বাংলাদেশ হতে যাচ্ছে। এই জঙ্গির বাংলাদেশ তো ইন্ডিয়া সহ্য করবে না। কেন করবে? আমরা চাই আপনার একটা জিনিস আরো একটু হিস্ট্রি আরো একটু দূরে যান। এই ভারতবর্ষে যে ৩ টা দেশ, একটা পাকিস্তান, একটা বাংলাদেশ, একটা ইন্ডিয়া। এই ৩ টা ইন্ডিয়ার মধ্যে পাকিস্তান নামে বা বাংলাদেশ নামে কি কোনো রাষ্ট্র ছিল? মুসলমানরা তো ১২০০ সালে ভারতবর্ষে এসছে। ১২০০ সাল থেকে ২০০০ সালে ৮০০ বছর। এই ৮০০ বছরের ভিতরে মুসলমানদের ২ টা রাষ্ট্র হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু একটা ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ছিল। আজকে যে মুসলমানরা হিন্দুদেরকে গালি দেয়, এই হিন্দুদের সহযোগিতায় কিন্তু এদেশে তারা প্রতিষ্ঠিত হয়েছে। মোগল আমল, সুলতানি আমল, এই নবাবদের আমল, এরা কারা? এরা তো ওই আফগানিস্তান, ওই যে কি বলে যে সৌদি আরব, তারপরে তুর্কি, ইরান তুরান থেকে আসা মানুষ। এরা এসে আমাদের পূর্বপুরুষেরা এদেশে মুসলমান হয়েছে। মুসলমান হয়ে আমরা পরবর্তীতে ২ টি স্বাধীন রাষ্ট্রের মালিক হয়েছি। কিন্তু আমরা এখনো বলি হিন্দুরা খারাপ। আরে বাইরে, হিন্দুদের কারণেই তো এই ২ টা রাষ্ট্র হলো। হিন্দুরা যদি প্রথম থেকে সহনশীল না থাকতো, এই ভারতবর্ষে মুসলমানের কি রাজত্ব সম্ভব ছিল? ছিল না। তো সেই জন্য বলি, আজকে ভারতের সেই অবস্থা নেই। মধ্যপ্রাচ্যে মুসলমানদের যে রমরমা অবস্থা ছিল, সেই রমরমা অবস্থা পৃথিবীর আর কোথাও নেই। কারণ মুসলমান অশিক্ষা, কুশিক্ষায় ডুবে গেছে। যে আমি আপনাকে বলি, মুসলমানদের একটা, যে আমরা হাদিসে বিশ্বাস করি, ওই হাদিসের একটা হলো তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনাতুল মুসলিমাত। মানে সমগ্র, মানে মুসলমান নরনারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ। একটা হলো জ্ঞান, একটা হলো ফরজ, আর একটা হলো মুসলমান। এখন আপনি খেয়াল করে দেখেন, আমরা মুসলমানও বুঝি কারা, আর ফরজ এটাও বুঝি, অবশ্যই বাধ্য করি। কিন্তু জ্ঞান শব্দটা কোথায়? মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছিলেন যে জ্ঞানের শূন্যতাই মুসলমানদের আজকে এই দুরবস্থার কারণ। এখন আমরা, নজরুল বলছিলেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজছি কোরআন হাদিস চষে। আমরা ওই বিবি তালাকের ফতোয়া খুঁজছি কোরআন হাদিস চষে, আর পৃথিবী চলে যাচ্ছে মঙ্গল গ্রহে। সেই মুসলমান, পিছিয়ে পড়া মুসলমানরা আজকে ওই স্যানিটারি ন্যাপকিন বেচতে গেলেও তাদের গায়ে জ্বালা ধরে। আমাদের বসন্ত উৎসব করতে গেলে তাদের গায়ে জ্বালা ধরে। আমরা তো বাঙালি কয়েক হাজার বছর থেকে এই ভূখণ্ডে যারা বসবাস করে, ৩,০০০ ৪,০০০ বছর পিছনে যায় দেখেন, আমাদের পূর্বপুরুষরা বাঙালি ছিল। তারপরে আমরা বিশ্বাসগতভাবে মুসলমান হয়েছি। তো মুসলমান হলে আমরা কি আমাদের বসন্ত উৎসব ছেড়ে দেব? আমরা কি আমাদের জারি গান, সারি গান, মারপতি, মুর্শিদি ছেড়ে দিব? ছেড়ে দেব না। আপনি জানেন ঢাকায় প্রতি বছর একটা থিয়েটার হয়, এটাকে বলে মহানগর থিয়েটার। এই মহানগর থিয়েটার নাট্য উৎসবকে এবারে বন্ধ করে দিয়েছে। কেন দিয়েছে? মোল্লারা চায় না, তৌহিদি জনতা চায় না। যেখানে সেখানে মসজিদে হামলা, মন্দিরে হামলা, যেখানে সেখানে আপনার মাজারে হামলা কারা করছে? তৌহিদি জনতা। এই তৌহিদি জনতা কারা? বাংলাদেশে এই তৌহিদি জনতা কারা? এই তৌহিদি জনতার ব্যানারে বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? আমাদেরকে এখন বুঝতে হবে, দাঁড়াতে হবে। বিএনপিকে শুধু স্ট্যান্ডবাজির রাজনীতি নয়, বাম দলকে শুধু স্ট্যান্ডবাজির রাজনীতি নয়, বাংলাদেশ রক্ষার রাজনীতি করতে হবে। আপনি যদি আজকে যদি এই মৌলবাদীদেরকে যদি আরও মাথাচাড়া দিয়ে উঠেন, পৃথিবীর বড় বড় শক্তি যখন আফগানিস্তানের মতো আমার দেশের উপরে বোম ফেলবে, তখন আমি কোথায় যাব? আমার সন্তানরা কোথায় যাবে? আমার এই মাতৃভূমি কোথায় যাবে? আমাদেরকে রুখতে হবে, আমাদেরকে দাঁড়াতে হবে। শেখ হাসিনার সরকার ১৫ বছর শাসন করেছে। এখন যদি শেখ হাসিনার সরকার নেই, আপনি আরেকটা বিকল্প সরকার লাগবে। সেই সরকারটাও বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের চেতনার সরকার হবে, অসাম্প্রদায়িক চেতনার সরকার হবে। কারণ এই ভারতবর্ষ ট্রেডিশনালি হাজার হাজার বছর থেকে হিন্দুর ভূমি ছিল, বৌদ্ধের ভূমি ছিল, জৈন ধর্মের ভূমি ছিল। হিন্দু, বৌদ্ধ, জৈন, এরা এই ভূমিতেই কিন্তু তাদের জন্ম। তাদেরকে বাদ দিয়ে তো এই ভারতবর্ষ নয়। তাদেরকে অশান্ত করে, তাদের চিন্তা চেতনাকে কালিমা লেপন করে আপনি সামনের দিকে আগাবেন কি করে? তাই আসুন, সময় এখনো আছে। সমগ্র বাংলার শিক্ষিত, মার্জিত, রুচিসম্পন্ন, জ্ঞানসম্পন্ন, সংস্কৃতিবান মানুষেরা এক হয়ে এই জঙ্গিদেরকে রুখতে হবে। তা না হলে আমার বাংলাদেশ, আপনার বাংলাদেশ আমাদের সন্তানদের জন্য বাসযোগ্য কোনো ভূমি হিসেবে থাকবে না।